জেতার জন্য দরকার এক ভয়ানক জেদ, সেটার নাম ইগো দাও বা সেলফ রেসপেক্ট, তাতে কিছু আসে যায় না। এই জেদ মানুষকে শেখায় ভয়কে চোখে চোখ রেখে বলতে, আমি হারবো না, আমি হারতে পারি না। জাস্ট ওয়ার্কআউট কমপ্লিট হলো, এবার একটু স্ট্রেচিং করবো, দেন কমপ্লিট। প্রচুর গরম। রানিং কমপ্লিট করে একটা ডাব নিয়ে চলে আসলাম। অনেক কদিন রুটিন ঠিকঠাক মেনটেন হচ্ছিল না, সেই জন্য পেটটা একটু আপসেট আছে। তাই সকালবেলায় আজকে আর কিছু খাবো না, শুধু এই ডাবের জলটা খেয়েই ব্রেকফাস্ট কমপ্লিট করব। কিছুদিন থেকে ঠান্ডা লেগে শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। নিজের কণ্ঠস্বর নিজেই চিনতে পারছি না, এত বাজেভাবে ঠান্ডা লেগেছে। সেখান থেকে দুই কানে আবার ইনফেকশন হয়ে গেছে। এক কানে তো আমি কিছুই শুনতে পাচ্ছি না, আর এক কানে 50% শুনতে পাচ্ছি। আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে কি পড়বো আর কি পড়বো না। আগের যে এসআই এক্সাম ছিল সেখানে 10 মার্কের কোয়েশ্চেন আসতো। আগের বছর থেকে যেটা হয়েছে, এই 1 2 3 4 5 মানে যা ইচ্ছা কোয়েশ্চেন আসছে। সো এবার একটা ব্যাপার হচ্ছে যে ডিপ থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনাটা বেড়ে গেল। এখন জীবন মুখোপাধ্যায় স্যারের যে ইতিহাসের স্বদেশ ও সভ্যতা বইটা আছে সেটা নিয়ে একটু বসলাম। আজকে পড়তে খুব একটা ভালো লাগছেও না, আর আজকে একটু বাইরে যেতে হবে, ডিউটি আছে, মানে সিউড়ি থেকে একটু দূরে, আর সেটাও তাড়াতাড়ি যেতে হবে। সেই জন্যই আজকে খুব একটা পড়া হবে না। এবার একটা বিষয়, WBPSI এর এত জলদি আনসার কি দিয়ে দিল, মনে হচ্ছে রেজাল্টও খুব তাড়াতাড়ি হবে। আর রেজাল্ট হওয়া মানেই মাঠ আর মেন এক্সামের মধ্যে বেশি সময় পাওয়া যাবে না। এদিকে আবার আমার KPSI এর নেক্সট মান্থ মাঠ আছে। এবার সব থেকে বড় চাপ আমার এখানে লাগছে, নিজের তো 100% দিতে হবে, বাকিটা যা হবে সেটা তো পরের কথা। এবার মাঠ মানেই মেন এক্সামের মধ্যে খুব একটা গ্যাপ হবে না, তার মানে আমার হাতে হয়তো 1 থেকে 1.5 মাস সময়। খুব চাপ খিচে করি। একটা ডেসক্রিপটিভ বই নিতে হবে, কিন্তু কোন রাইটারে নেব সেটা ঠিক করতে পারছি না। আর সঙ্গে একটা অনলাইন কোর্সও নিতে হবে মনে হচ্ছে। আগেরবার আমি এই ভুলটাই করেছিলাম, জিনিসটাকে খুব ইজিভাবে নিয়েছিলাম, এর ফলে আমার নাম্বারটা কমে গেছিলো। এই ভুলটা আমি আর দ্বিতীয়বার করতে চাই না। আর সেই সঙ্গে তোমাকে লেখাটাও প্র্যাকটিস করতে হবে, সেখানে সমস্ত কাটা কাটা মার্কস থাকবে। এবার সেটা 3 মার্ক হোক বা 5 মার্ক হোক, সেখানে সমস্ত ডাটা দিয়ে সুন্দরভাবে লেখা কমপ্লিট করে আসাটা সত্যি অনেক টাফ ব্যাপার। এবং আমরা যেমন ম্যাথের কথা বা রিজনিংয়ের কথা বলি, আমরা তো শর্টকাট করি, এবার সেখানে অনেক স্টেপ এমনি জাম্প করে যাই। সেখানেও আমি দেখলাম যে এর আগের বার আমার জিকে ম্যাথ রিজনিংয়ে নাম্বার কমেছিল। তো আমি মানে ভালো মতনই ওখানে কোয়েশ্চেন আনসার করে এসেছিলাম, সেখানে আমার বেশি নাম্বার কমার কথা না। কিন্তু সেখানে হয়েছিল কি, যে ওই যে স্টেপ, এবার প্রত্যেকটা স্টেপ মানে করাটা সত্যি চাপের ব্যাপার। তো যাই হোক, সেটাকে এখন আবার সেই বাচ্চাদের মতো করে প্র্যাকটিস করতে হবে, সব সুন্দরভাবে লিখতে হবে। আর অবজেক্টিভের ক্ষেত্রে একটা জিনিস হয় যে তোমার যদি জিনিসটা মোটামুটি পড়াও থাকে, তবুও অপশান থেকে মাথায় চলে আসবে। আবার কোনো কোনো ক্ষেত্রে হয় যে অপশান থেকে বোঝা যায় না, এগুলো তো হতেই পারে না, এগুলো আমার জানা জিনিস, তাহলে যেটা অড আছে সেটাই হবে। সত্যি এখানে অনেক কিছুই একটা চাপের ব্যাপার আছে। যাই হোক, নিজের 100% দিয়ে চেষ্টা করতে হবে, বাকিটা যেটা হবে ভালোই হবে। আজকে সিউড়ি থেকে একটু বাইরে ডিউটি গেছিলাম। অবশ্য মাঝে মাঝে এরকম ডিউটি খুব ভালোই লাগে। তো সেখান থেকে আমাদের সবার পরিচিত বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ জায়গাটা খুব কাছেই। ভাবলাম ওটা গিয়ে একবার কাছে থেকে দেখে আসি। এবার গিয়ে দেখি যে বাইরে থেকে পুরো ব্লক করা, এখানে সাধারণ মানুষ এখন ঢুকতে দেওয়া হয় না। যেহেতু পুলিশ পার্সন আর আমার ডিউটিটাও এখানেই ছিল, সেই জন্যই ঢুকতে দিল, নইলে দিত না। তারপর কাছে গিয়ে জিনিসটাকে দেখলাম, তো সত্যি অবাক করা ব্যাপার। রীতিমতো এখানকার জল থেকে অনবরত ধোঁয়া বেরোচ্ছে, মনে হচ্ছে ভেতর থেকে জাল করা হচ্ছে। বাট এটা গরম হবে কি না আমি টাচ করে দেখিনি।
এটাকে পুরো বর্ডার করে ঘেরা আছে যেন কেউ নিচে যেতে না পারে। আর এখানকার মন্দির কমিটি থেকেও সেটা নিষেধ করা আছে, নিচে যাওয়া যাবে না। তবে মনে হচ্ছে গরম হবে, কারণ ওই ধোঁয়ার ওপর যখন হাত দিচ্ছিলাম ধোঁয়াগুলো বেশ গরম ছিল। এটা সত্যি আমাদের সৃষ্টিকর্তা কত সুন্দরভাবেই না পৃথিবীকে বানিয়েছে। এটা তো তার সামান্য একটা উদাহরণ। পৃথিবীতে কতই না কিছু আছে যেটার সব কিছুই দেখা বাকি রয়ে গেল। ডিউটি থেকে ফিরতে ফিরতেই সন্ধ্যা হয়ে গেল। কিছুদিনের যা ডিউটি গেল, অসুস্থতা, মানে শরীরের এত জঘন্য অবস্থা হয়ে গেছে, আমার ওজন মনে হয় আবার 3-4 কিলো কমে গেল। এত কষ্ট করে যে আমি ওজনটা বাড়িয়েছিলাম সেটা আবার শেষ। সো ডিউটির মধ্যে এরকম ব্যাপারটা তো চলতেই থাকে। যখনই বাইরে তেমন কোনো ডিউটি হয় যেখানে হয়তো অনেকটা সময় পর্যন্ত টানা ডিউটি করতে হয়, সেখানে এই প্রবলেমগুলো হয়। মাঝে মাঝেই ওজনটা কমে যায়, আবার কষ্ট করে ওজনটা গেইন করি, কারণ হেলদি ডায়েট মেনটেন করে ওজন গেইন করা প্রচুর চাপের। আবার সেই একই অবস্থা হয়ে যায়, সত্যি তখন খুব খারাপ লাগে। বাট কিছু করার নেই, এটাই লাইফ, এটাকে মেনে নিতে হবে। একটা জিনিস সত্যি, ডিউটি করার পর তোমার হাতে আর সময় কোথায় যে তুমি তোমার মতন ঠিকঠাকভাবে পড়াশোনা করবে। রেগুলার 8 থেকে 10 ঘন্টা ডিউটি, এটা তো নর্মাল ব্যাপার। এরপরেও অনেক সময় অনেক বেশি পরিমাণে ডিউটি হয়। কিছুদিন আগে পুরুলিয়া গেছিলাম, ওখানে একটা প্রবলেম হয়েছিল, সেখানে ডিউটি ছিল। পুরো দিন বাস জার্নি করার পর সন্ধ্যাবেলায় গিয়ে ওখানে সামান্য কিছু খেলাম, কিছু খেতেই পারলাম না। তারপরে ওখানে একটা জায়গা দিয়েছিল, গিয়ে ঘুমিয়ে গেলাম। ঠিক রাত্রি 1টার সময় ফোন আসতে শুরু হয়েছে যে তাড়াতাড়ি বেরাও, রেডি হও, ডিউটি যেতে হবে। রাত্রি 2টো থেকে চেকপোস্ট ধরতে হবে। সেই ডিউটি চললো পরদিন রাত্রি 10টা পর্যন্ত, টানা 20 ঘন্টা। সেই ডিউটি থেকে আসলাম, রুম ঢুকতে ঢুকতে 10:30 বেজে গেল। এবার অত রাত্রিতে তুমি আর খাবার কোথায় পাবে? যাই হোক, ওইভাবেই ঘুমিয়ে গেলাম। ঠিকঠাক ঘুমও হলো না। সকাল 6টা থেকে আবার ডিউটি, সেই ডিউটি আবার সন্ধ্যা 7টা পর্যন্ত, প্রায় 12 থেকে 13 ঘন্টা। পরের দিন আবার 8 থেকে 9 ঘন্টা। এটাই যারা জানে না, অনেকেই অনেক কিছু উল্টোপাল্টা কমেন্ট করছে বা করবে। আবার কিছু কিছু মানুষের মেন্টালিটিও সেই রকমই থাকে যে কিভাবে সামনের মানুষটাকে ছোট করা যায়। বাট এত কিছুর পরেও আমাকে কখনো দেখবে না আমি ডিপ্রেশনে থাকি। সমস্ত কিছু প্রবলেম, চাকরি পাবার আগে একরকম ছিল, এখন অন্যরকম। এটাকে মানিয়ে নিয়ে চলা, সেটাই লাইফ। এটা নয় যে এমন একটা দিন আসবে সেখানে তোমার কোনো প্রবলেম থাকবে না, এটা হতেই পারে না। একমাত্র সেদিনই সমস্ত কিছু থেকে তুমি রিল্যাক্স হয়ে যাবে, যেদিন তুমি মারা যাবে, তার আগে পর্যন্ত না। সো আমাদের সবসময় এটাই মাথায় রাখতে হবে যে আমরা আমাদের 100% দেব। তারপরে উপরবেলা অবশ্যই আমাদের জন্য ভালো কিছু ঠিক করে রেখেছে। একটা কিছু পেলাম না তার মানে এই নয় যে সমস্ত কিছু শেষ হয়ে গেল। যখন তুমি কোনো একটা রাস্তায় চলবে, হাজারো ধাক্কা খাবে, নর্মাল ব্যাপার। সাকসেস পাওয়া এতটাও সহজ না, যদি হতো তাহলে সবাই সাকসেস হতো। সো নিজের 100% দিয়ে চেষ্টা করো, আর বাকিটা উপরওয়ালার হাতে ছেড়ে দাও। সে যেটা ভেবে রেখেছে অবশ্যই আমাদের জন্য সেটা ভালোই হবে। সো অলওয়েজ বি কনফিডেন্ট এবং নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। চলো আজকের মতো এখানেই শেষ করলাম।